নমস্কার, ভৌতিক আলোচনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই রকম ভূতের গল্প শোনার জন্য আমার চ্যানেল দেখতে থাকুন। ভৌতিক আলোচনা। আজকের গল্প সেই ভয়ঙ্কর রাত। লেখক শান্তনু গোস্বামী, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। অভাবের সংসার, অনেক কষ্টে বাবার টাকা নষ্ট করে MA পাশ করলাম। বর্তমানে চাকরির বড় আকাল। চাকরির জন্য অনেক পরীক্ষা দিলাম। রিটিনে পাশ করে মৌখিক পরীক্ষায় টাকা না দিতে পারার জন্য আটকে গেলাম। একটা চাকরিও ছুটল না। তাই উপায় না দেখে গোটা কয়েক ছাত্র জোগাড় করে টিউশনি পড়াতে শুরু করলাম। পাশাপাশি রুলিং পার্টির নেতাদের সাথে ঘুরতে লাগলাম, এই ভেবে যদি একটা কিছু কাজ পাই। এইভাবে 5 বছর নেতাদের তাবেদারি করতে থাকলাম। সামনের বছর পঞ্চায়েত ভোট। আমাদের অঞ্চলে শ্মশানে মৃতদেহ করার জন্য কোনো ইলেকট্রিক চুল্লি নেই। এখনো পর্যন্ত ইসিএলের দয়ার উপর নির্ভর করতে হয়। কেউ মারা গেলে কোমরে গামছা বেঁধে নেতাদের লেখা চিঠি নিয়ে ইসিএলের কয়লার ডিপোতে যেতে হয়। সেখান থেকে কয়লা এনে তবে দাহকার্য সমাধা হয়। আমাদের এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল একটা ইলেকট্রিক চুল্লি। যা হোক, এবার একটা চুল্লির অনুমোদন হয়েছে। সামনে ভোট থাকার জন্য জোর কদমে কাজ শুরু হয়ে গেল। শ্মশানে চুল্লি হলে 2 জন কর্মী নিয়োগ হবে। পঞ্চায়েত থেকেই নিয়োগটা হবে। তাই আমি নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে লাগলাম। তাছাড়া আমার সংসারে আর্থিক অনটনের কথা সবার জানা। পঞ্চায়েতে দরখাস্ত জমা দিলাম। 2টি পদের জন্য হাজার হাজার দরখাস্ত জমা পড়ল। ইন্টারভিউ দিলাম। যা হোক, 2 জনের মধ্যে আমাকে একটা পদে নিয়োগ করা হলো। আমি নিয়োগ পেয়ে হাতে স্বর্গ পেলাম। কাজে যোগদান করলাম। চুক্তির ভিত্তিতে কাজ, বেতন কম। আমি শুধু বার্ন সার্টিফিকেট ইস্যু করতাম। কাজের কোনো চাপ নেই। দিনে গড়ে 3-4টি করে মৃতদেহ আসে। বাকি সময় মোবাইলে চোখ থাকে। 12 ঘন্টা করে ডিউটি। প্রথম সপ্তাহে আমার দিনে ডিউটি ছিল, কোনো অসুবিধা হয়নি। পরের সপ্তাহে রাতে ডিউটি। রাতে যদি মৃতদেহ না আসে তবে একা কাচের ঘরের ভিতর দরজা লক করে ঘুমিয়ে পড়ি। প্রথম প্রথম ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। এমনি একদিন বর্ষার রাতে যে ঘটনা ঘটল, তার পরদিনই আমি ওই কাজ থেকে ইস্তফা দিলাম। শুনুন সেই দিন রাতের সেই ভয়ঙ্কর ঘটনা। সেদিন বিকাল থেকে ঘন ঘন মেঘ ডাকতে লাগলো। সন্ধ্যা থেকে শুরু হলো
মেঘ ভাঙা বৃষ্টি, ছাতা মাথায় বাইরে বেরোলে ভিজে যাব, তাই রেনকোট পরে রাতের খাবার খেয়ে সঙ্গে একটা 3 সেল টর্চ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তায় 1 হাঁটু জল, মনে হচ্ছে গ্রাম যেন জনমানবহীন। অন্ধকারে বাড়িগুলো যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। গ্রাম পেরিয়ে ফাঁকা মাঠ, মাঠে আসার সাথে সাথে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাকে মনের কোণে ভয় জমতে লাগলো। মাঝে মাঝে মেঘের গর্জন, তার সাথে বিদ্যুতের ঝলকানি। ঘনশ্যাম বাগানের তেঁতুল গাছগুলোতে মনে হচ্ছে যেন অশরীরীরা দোল খাচ্ছে। যতবার মনকে শক্ত করছি ততবারই মন ভয়ে ভীত হয়ে পড়ছে। সাহসে ভর করে শ্মশান ঘরে গিয়ে ঢুকলাম। যে ডিউটিতে ছিল সে আমি ঢোকার সাথে সাথেই হন হন করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমিও তাড়াতাড়ি কাঁচের দরজা লক করে আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম। সমানে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, তার সাথে বিদ্যুৎ সহ মেঘের গর্জন। এরই মধ্যে আমি কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলাম অন্ধকার, মনে হয় লোডশেডিং হয়েছে। হঠাৎ বিদ্যুতের ঝলক কাঁচের ঘর ভেদ করে মুহূর্তের জন্য আলোময় করে আবার নিকষ কালো অন্ধকারে ভরিয়ে দিল। আর যা দেখলাম তা দেখে আমার শরীরের স্পন্দন কমে গেল। দেখলাম অনেকগুলো মানুষের মতো অবয়ব আমার পাশে দাঁড়িয়ে। তাদের ফিস ফিস আওয়াজ আমার কানে এসে লাগছে। আমি তড়িৎ গতিতে বিছানা থেকে টর্চ নিয়ে জ্বালিয়ে কাঁচের দরজা খুলতে যাচ্ছি, খুলতে পারছি না। তার কারণ আমি বুঝতে পারলাম, কাল রাতে আমি ভিতরে ঢুকে লক করে দিয়েছি। খুলবে কি করে? আমি প্রাণপণ ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করছি। হঠাৎ ভয়ঙ্কর হাসি, আর তার সাথে সাথে আমাকে হিম শীতল অনেকগুলো হাত দিয়ে ধরে তুলে নিয়ে গিয়ে ওই চুল্লিটার ভিতর আমাকে ঢোকাবার চেষ্টা করছে। আমি চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু আমার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছে না। তারপর কি হয়েছিল আমার আর মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি আমার বাড়িতে শুয়ে। পাড়ার সবাই আমার দিকেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে। আমি বললাম, এখন কটা বাজে? সবাই বলল, এখন বেলা 12টা বাজে।